এক্ষুনি পৌঁছে যাবো আমরা। আমার আমার আলমারিতে আমার আমার আলমারিতে কি বলো? আমার পড়ার আগে কথা বলতে হবে না। আলমারিতে জানিস জানিস এই তল্লাটে সবচেয়ে আগে বাড়ি তৈরি করেছে কে? এই মধু দত্ত। এই তল্লাটে সবচেয়ে বড় মুদি দোকান কার? এই মধু দত্তের। আর এই তল্লাটে হায়ার সেকেন্ডারি পাস নয় কে? এই মধু দত্ত। আপনি ভাট না বকে ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি যে এই তল্লাটে সবাই আমাকে এক নামে চেনে। নামে নয়, বদনামে। বদনামে। আর সেই তুই আমার মেয়ের কাছে ব্ল্যাকে সিনেমার টিকিট বিক্রি করেছিস? আমি? হ্যাঁ। টিকিট ব্ল্যাক? হ্যাঁ। হারগিস। হ্যাঁ,
তুই তুই তুলেছিস। জানিস লোকাল থানার ওসি নতুন এসেছে, তোর ঘাড় ধরে তার পায়ের কাছে ফেলে দেওয়ার হিম্মত এই মধু দত্তের আছে। কলারটা ছেড়ে দিন। না চাইলে কি করবি তুই? হ্যাঁ আমি ভালো ছেলে নই। হ্যাঁ আমি জানি তুই ভালো ছেলে নইস, তুই বাপে দাঁড়ানো মায় খাদানো ছেলে। এই শালা মধু দত্ত, বাপ মা তুলে কথা বলবে না বলছি। টানা ভরে দেবো, টানা ভরে দেবো শালা। ওখানে কি হয়েছে ভাই? ঝামেলা বেঁধে গেছে। ওই চিকু খেপে গেছে। কেন? ওই মধু দত্ত চিকুর কলার চেপে ধরে বাপ মা তুলে গালাগালি দিয়েছে। চিকু বলেছে মার্ডার করে দেবে ওকে। সে কি? শালা ভদ্রলোক, এত বড় সাহস, এত বড় আত্মহত্যা আমার গায়ে হাত তোলা। মধুবাবু কি হয়েছে বলুন। মাস্টারমশাই, চিকু আমার গায়ে হাত তুলেছে, আমাকে খুন করে দেবে বলেছে। সে কি? কেন? মানে এমনি আপনি আপনার গায়ে হাত তুললো? মানে মানে আপনি নিশ্চয়ই এমন কিছু করেছেন যে ওরকম কাজ করতে বাধ্য হয়েছে। মাস্টারমশাই আমার বাপ মা তুলে কথা বলেছে শালা। শুনুন শুনুন মাস্টারমশাই, এই সমস্ত সমাজ বিরোধী দুর্নীতি পরায়ণের ভাষা শুনুন। আপনি ওদের হয়ে কথা বলতে এসছেন? আচ্ছা মধুবাবু, আপনার বাড়ির একতলার ভাড়াটা নাকি কিছুতেই উঠতে চাইছেন, এবং আপনি বাবলাকে 2000 টাকা দিয়ে অ্যাপয়েন্ট করেছেন সেই কাজটা করার জন্য। বাবলা ভাবলা আপনাকে সব কথা বলেছে? সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে যে আপনারা এইসব ছেলেদের দিয়ে সমাজ বিরোধী কাজগুলো করাবেন আর নিজেরা পেছন থেকে সাধু সেজে থাকবেন এবং ওদের গায়ে সমাজ বিরোধী তকমা হাঁটবেন। যান আগে নিজেকে সংশোধন করুন। যান, আপনারা সরে যান ভাই, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, যান যে যার কাজে যান। চলো চুপ, আমার সাথে চলো। মাস্টারমশাই, মাস্টারমশাই ব্যাগটা আমাকে দিন না মাস্টারমশাই। এইটুকু ভার আমি বইতে পারবো। সে তো দেখলামই মাস্টারমশাই, আমার ভার যেভাবে বইলেন। না চিকু, ভার বাবা নয়, ঠিককে কেউ বেঠিক বললে সেটাকে ঠিক বলে প্রমাণ করাটা দায়িত্ব জ্ঞান নয়, সেটাই মনুষ্যত্ব। জগৎ সভায় এইটুকু মোর স্থান। কি ব্যাপার বলতে আজকে এত খুশি খুশি মেজাজ? ছুটির মেজাজ বুঝি? আমার তো এখন রোজই ছুটি, এভরি ডে ইজ আ হলিডে। ক্যালেন্ডারে সব দিনগুলোর রঙই লাল, কাজের জায়গা থেকে বাতিল হয়ে গেছে। এরকম করে বলছো কেন? পরিশ্রম তুমি কম করেছো? এতদিন তুমি কাজ করোনি? আরে বাবা, সূর্য যে সূর্য, সেও কিন্তু রাত্রিবেলা বিশ্রাম নেয়। বাবা বাবা, দিব্যি উপমাটা দিলে তো। এটা আবার উপমা নাকি? এটা তো সত্যি। কিন্তু আমি যে নিশিনাথ, নিশি মানে তো রাত্রি, সূর্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাত্রি সূর্যের সঙ্গে সম্পর্ক নেই বটে, কিন্তু চাঁদের সঙ্গে তো আছে। আর সেই চাঁদ অমাবস্যার দিন সারা রাত যে ছুটি নেয়। তোমার সঙ্গে কথায় পেরে ওটা সত্যি খুব মুশকিল। জজ সাহেবের মেয়ে বলে কথা। আজ সকালে এমন একটা বিশ্রী ঘটনা ঘটলো না, মেজাজটা। কি হয়েছে সকালে? আবার কি হলো? আরে ওই মধু দত্ত চিকুকে দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়েছে আর তা বলছে, গালাগালি করছে অকারণে। কেন? না না, কেন মানে কি, ওদের কাজটাই তো তাই। এই লোকগুলো এদেরকে হেল্প নেবে, যত রকম ভাবে সাহায্য নেবে, কিন্তু আবার পেছনে ওদেরই গালাগালি করবে। তো খামোকা ওকে মারতে গেল কেন? এটা তো অন্যায়। আরে অন্যায় তো, একেবারেই অন্যায়। চিকু ছেড়ে দেওয়ার পাত্র না, আমি বলছি না যে, কিন্তু দোষটা একেবারেই হচ্ছিল না। অদ্ভুত জাত এই লোকগুলো। এদের একটাই জাত, এরা বজ্জাত। সর্বাস, তোমার বুদ্ধির গোড়ায় হাওয়া লেগেছে।
তুমি একেবারে উড়িয়ে দিয়ে ভাসিয়ে নেবার মতো কথা বলেছো। আসবো। কে? লিন্টন। এসো 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 এসো। জেঠিমা পেয়ে গেছি। এই যে বাহ, বসো 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 বসো। না বসবো না, ঠিক আছে, তাড়া আছে। কি আছে? ওষুধ, আপনার ওষুধটা ওই হাসপাতালে গিয়েছিলাম, পেয়ে গেলাম, নিয়ে চলে এলাম। তুমি আমার এই ওষুধ আনার জন্য হাসপাতাল অব্দি গেছিলে? আমি তো এটার জন্য হাসপাতালে যাইনি। ও পল আছে না, পল আমার বন্ধু, ওর বাবা তো অসুস্থ, হ্যাঁ অসুস্থ হয়ে পড়েছে, দেখতে গিয়েছিলাম। তা বেরোতে গিয়ে দেখি সামনে একটা বিরাট ওষুধের দোকান। নামটা মাসে আমাকে বলেছিল ওষুধের, খটো খটো নাম, আমি আকার ইঙ্গিতে বোঝালাম, বেটা ছেলে ঠিক বুঝে ফেললো, দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দামটা নিয়ে আসি। আবার ঠিক আছে। চা খাবে লিন্টন? সকাল থেকে তার নয়না করে 7 কাপ হয়ে গেছে, এবার আমার ভাত খেতে পেয়েছে। তাহলে দাঁড়াও, বসো, এখানে ভাত খেয়ে যাও। না না না, কি মুশকিল, এখন তো ভাত খাওয়া যাবে না। বিধবা দিদিটা তো না খেয়ে বসে থাকবে, খেয়েছি শুনলে তো মনে দুঃখ পাবে। আমার দিদিটা খুব দুঃখী তো, তাই। তুমি বসো না বাবা। তোমার জামাইবাবুর কি হয়েছিল, কি করে মারা গেল? কি হলো, দিব্য বেঁচে আছে, বল তো বেঁচে আছে। তা তুমি যে বলে বিধবা? ও দিদিকে তাড়িয়ে দিয়েছে। যাবো অন্য একটা মেয়ে ছেলে কিনে থাকে। বিরু হাজরাকে পেলে এমন কেরাতাম না, তো দিদিটা মন খারাপ করে দুঃখ করে, তাই কিছু হয় না। আপনি বলুন জেঠিমা, এই বিরু হাজরা কি মানুষ? এ তো অমানুষের থেকেও খারাপ। এই নাও, 150 টাকা। তো আপনি এক্সাক্ট দামটা কি করে জানেন? তোমার জেঠিমা 2 বছর ধরে এই ওষুধ খাচ্ছে। ও তাহলে তো পারমানেন্ট প্রবলেম। ভুল হয়ে গেল, আগে বলবেন তো, আমি আরো 2-3টে নিয়ে চলে আসতাম। ঠিক, তুমি যা এনেছো না, এটাতে আমার পুরো 1 মাস চলে যাবে। ও তাহলে তো প্রবলেম সলভ। ঠিক আছে, যখন প্রয়োজন হবে আমায় বলবেন, আমি নিয়ে চলে আসবো। সত্যি লিন্টন, তুমি অনেক করলে। কি করলো? এখন ঘুরতে হবে, মানুষের জন্য মানুষ করবে না তো কি কে করবে? একদম চিন্তা মাসে করবেন না, ওষুধটা পুড়িয়ে গেলে আমায় বলবেন, আমি নিয়ে আসবো। আমি তাহলে আসি জেঠিমা। ঠিক আছে, আজকে কিন্তু তুমি খেয়ে গেলে না, হ্যাঁ। কিন্তু কথা দিয়ে যাও যে তুমি আরেকদিন এসে এখানে খাবে আমাদের সঙ্গে। আমি একা তো আসবো না, এটা আমার সঙ্গে আর দুটো সে তো আরোই ভালো। চিকুর ব্যাপারটা আপনি জানেন তো? হ্যাঁ, সকালে আমি সেই কথাই বলছিলাম। বলবেন তো, চিকু আসবে আর বাবলা আসবে, ও খেতে ভালোবাসে। 3 বুলেটস আসবো, একসঙ্গে জমিয়ে কবজি ডুবিয়ে খেয়ে যাবো। হ্যাঁ, আর ঠিক কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আর ওষুধটা আমি যেরকম এগুলো কবজি ডুবিয়ে, আপনি কিন্তু নিয়ম করে ওষুধ খাবেন। আপনি কিন্তু দেখবেন। হ্যাঁ, আসি তাহলে। আসি। এসে সাবধানে যেও বাবা। সত্যি কি ভালো ভালো তো ছেলেগুলো। সত্যি ভাবা যায় না। জানো শর্মা, খাওয়া দাওয়া করে এক্সারসাইজ করে বুকের ছাতি হয়তো 42 ইঞ্চি করা যায়, কিন্তু কোনো প্রোটিন বা ভিটামিনে কলজের সাইজটা বাড়ানো যায় না। ওটা জন্ম থেকেই হতে হয়। লিন্টনটার কি হলো বলতো? আজ একবারও ক্লাবে এলো না, বিকেলে ক্যারাম খেলতে এলো না। হাসপাতালে গেছে। হাসপাতালে কেন? ওই যে ওর বন্ধু পলের বাবা হাসপাতালে ভর্তি। তুই কি করে জানি? আমি সকালে বাজারে গেছিলাম, তো ওখানে লিন্টনের সাথে দেখা। ওই বললো ওর বাবা হাসপাতালে ভর্তি, পলের সাথে ও হাসপাতালে যাবে। পল ছেলেটা ভালো না জানিস? কীরকম? লিন্টনই আমার একদিন বলছিল কি ড্রাগের বিজনেস। ট্রাকের বিজনেস? এ তো শালা বহুত টাকার কারবার। হ্যাঁ রে, তো পলের এত টাকা? পলের নয়, বিজনেসটা অ্যাকচুয়ালি ওই ঝিঙ্গাল প্রসাদ বলে একজন পাঞ্জাবি ভদ্রলোকে। ও এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আর কি সাপ্লাই করে দিত আর কি। আরে শালা, এ তো বহুত খতরনাক কাজ মাইরি, হেভি রিস্ক। লিন্টন যে কেন পলের সঙ্গে বন্ধুত্ব রেখেছে দেখিস, কোনদিন ফালতু ঝামেলা পিছনে। চিকুদা পাড়ার খবর জানো? কি হয়েছে? পাড়ায় চাকা লেগেছিল। চাকা লেগেছে মানে? পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছে পাড়ায়? আরে ওপাড়ার নিতাই আছে না, কানা নিতাই, অ্যারেস্ট হয়েছে। অনানিতাই অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ। তো আমাদের এখানে পুলিশ আসবে কেন? ওই কি সব পাতা সাপ্লাই ঝামেলা। ওই বাইপাসের ওপারে ওই স্কুলের পাশে যে ইসমাইলের পানের দোকানটা আছে না, হ্যাঁ ওই দোকানে কানা নিতাই পাতা সাপ্লাই করতো। সঙ্গে আবার ম্যাজিক লজেন্স। কি ম্যাজিক লজেন্স? ফরেন মাল চুষে খাবে, নেশা হয়ে তা আমাদের পাড়ায় পুলিশ আসবে কেন? না মানে কেউ বলছিল। কি বলছিল? কি বলছিল? না বল কি বলছিল? শুনলে তোমরা রেগে যাবে কিন্তু। একটা কাঁচা বাটি খাবি একদম। বল কি বলছিস বল। ওই পুলিশ ভ্যান থেকে অফিসার নেমে চায়ের দোকানে নগেনদার কাছে লিন্টনদার বাড়ির খোঁজ করছিল।
তো পুলিশ এখনো পাড়ায় আছে না চলে গেছে? না এখন চলে গেছে। আচ্ছা বাবলাদা, পুলিশ ওটা লিন্টন দাকে খুঁজছে না? আরে ওসব কোনো হয়তো ভুল ইনফরমেশন পেয়েছে ওই জন্য খুঁজতে এসেছে। আচ্ছা, মাথা কামানোর দরকার। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। নাহলে লিন্টনদার সঙ্গে পুলিশদার কি কিচাং থাকে? ওই আমারে কি আলোচনা করছিস? হ্যাঁ, সারাদিন কোথায় ছিলি? ওই তো হাসপাতালে গিয়েছিলাম, বাবলা জানে। আর দুপুরে? একটা ব্যাটারি সব মেরে এলাম। আর এদিকে তোর যে মামা এসেছিল জানিস? মামাটা আবার কি? পুলিশ মামা। এই বাবু, তুই এখানে কি করছিস বড়দের কথার মধ্যে? যা ভাগ এখান থেকে। ঠিক আছে। পুলিশ আসছে? পুলিশ আসতেই পারে। আসতেই পারে মানে? আসতে পারে মানে আসতেই পারে। আচ্ছা তুই একটা সত্যি কথা বলতো লিন্টন, ওই পলের সঙ্গে তুই ড্রাগ সাপ্লাই ব্যবসায় নামিস নি তো? কি আলফাল বকছিস? হ্যাঁ, তাহলে তোকে পুলিশ খুঁজছে কেন? তা বলতে পারবো না, তবে কালকে রাতে ওই বিলু হাজরা সালার সঙ্গে দেখা হয়েছে। ও সালা বিলু হাজরা, আমি দেখি হাঁটতে হাঁটতে আসছে, সালার আমি করার চেপে ধরলাম, ধরে বললাম সালা আমার দিদির কর্পোসের টাকা দিবি, তা না হলে ব্রিজ থেকে টেনে একদম রেল লাইনে ফেলে দেবো, খালাস হয়ে যাবি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে পুলিশ এখানে আসার কি সম্পর্ক আমি বুঝতে ওই যে ও বিলু হাজরা একটা ভাই আছে না, লোকাল থানার কনস্টেবল, ওই পজিশনটা দিয়েছে। না, তাহলে কিন্তু লিন্টন কোনো অন্যায় করেনি। আর মাইরি, ওর দিদিটাকে দেখলে না আমার বড্ড মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, দিদির কথা শুনলে তো আমার মাথায় আগুন জ্বলে যায়। বেশ, এক জ্যোতিষ যে হাত ফাত দেখে না, জ্যোতিষ আমার হাত দেখে বললো যে হাতে নাকি একটা খুনের রেখা আছে। কাকে সালা খুন করবো সেটা যদি একটু জানতে পারতাম। সালা কাউন্টারটা দেখ, তোরা খারাপ আছে। কি হলো? তোমার বাগানের কাজ এখনো হলো না? খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেছে, আসছি। কি হলো, এসো। হাতটা ধুয়েই আসছি। দেরি করো না। কই গো, কি হলো? কচুরিটা তুমি বড় ভালো বানাও। এখনো তো খেলেই না, না খেয়ে প্রশংসা করছো? আরে বাবা, এ তো প্রমাণিত সত্য। এটা আর প্রথম আজ খাচ্ছি না। তবে কি আবার তবে কি? মানে আমাদের যতই প্রিয় খাদ্য হোক কচুরি, আমার যেরকম বয়স হচ্ছে আর তোমার যে হাটের অবস্থা, কচুরি খাওয়া মোটেই উচিত হবে না। তো ভেবো না তো, কিচ্ছু হবে না, খাও। কিছু হবে না? কাল রাতেও তুমি বুকের ব্যথায় কষ্ট পেয়েছো, মনে আছে? লিন্টন তো ওষুধ এনে দিয়েছে, ওই ওষুধটা খেলে আর বুকে ব্যথা করে না। বলছো? দেখো, আমাদের দুজনেরই শখ আহ্লাদ মেটানোর সময় ফুরিয়ে এসছে। যা বলেছো, কিছু হবে না, বলো। খেয়ে নি। দারুণ। তুমি খাও। খাচ্ছি। সত্যি করে বলো কেমন হয়েছে? সত্যি করে
যে কোনো মিষ্টির দোকানের কচুরিকে হার মানাবে। গিন্নি আমার সত্যি গৃহকর্মে সুনিপুণ। এই যে তুমি আমায় ভালো বললে, এই সুখেই আমি বেঁচে থাকবো। আর এই যে তুমি বেঁচে আছো, এই সুখে আমিও বেঁচে থাকবো। তাহলে কানা নিতাইতে পাড়ায় বোম পড়ছে বে। হ্যাঁ আমি জানতাম এই কানামিতে অ্যারেস্টের ব্যাপারে একটা ঝামেলা হবে, আমি আগেই জানতাম। তো তো জগাদার লোক, জগাদা কিছু করছে না? ভাইরা অ্যারেস্ট হলে দাদারা পাল্টি খেয়ে যায়। এখনকার রাজনীতি এরকম। এখনকার রাজনীতি হচ্ছে ভাইদের ঘাম আর দাদাদের নাম। যা বলেছিস। কানার মিত্রের অ্যারেস্টের প্রতিবাদ হয়তো এলাকায় বন ডাকা হতে পারে, আর তার নেতৃত্ব দেবে কিন্তু জগা। আমি কেন কি হয়েছে? কি হয়েছে কি? খোলা আছে? মাস্টারমশাই, মাস্টারমশাই সর্বনাশ হয়ে গেছে মাস্টারমশাই। হয়েছে? লিন্টনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি করেছে? লিন্টনকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? কি করেছে লিন্টন? মানে কাল ভোর রাতে লিন্টনের জামাইবাবু বিলু হাজরা খুন হয়ে গিয়েছে। হ্যাঁ, বাড়ি ফেরার সময় কবরখানার ধারে কে যেন খুদ দিয়ে নলিটা কেটে দিয়েছে। তার জন্য লিন্টনকে কেন অ্যারেস্ট করবে? না মানে লিন্টনের জামাইবাবুর সঙ্গে না ওর সম্পর্কটা খুব খারাপ। লিন্টনের দিদিকেও জামাইবাবু তাড়িয়ে দিয়েছে। কিন্তু লিন্টন তো আজ দুপুরে এসে আমাকে অন্যরকম কথা কি বলল। বললো? বললো ওর দিদি ওর জামাইবাবুর জন্য খুব কান্নাকাটি করে, সেই জন্য ওর জামাইবাবুর সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করতে পারে না। ভেতরে ভেতরে একটা রাগ আছে অবশ্যই, কিন্তু দাদা আচ্ছা কেন কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছো? ওই যে বিলু হাজরা খুনের দায় ওই মেয়ে ছেলেটাই ওর নাম বলেছে লিন্টনের। সে কি করে বলে? না কোন অধিকারে বলে সে? মাস্টারমশাই আপনি লিন্টন এই কাজ করতে পারে না। ও ও কিছু করলে আমরা নিশ্চয়ই জানতাম। হ্যাঁ, ও কিছু করলে আমাদের অবশ্যই বলবে। আচ্ছা আচ্ছা কোন থানায় অ্যারেস্ট করেছো? আমাদের লোকাল থানা। ওই থানার ওসি মাস্টারমশাই খুব কড়া, মানে আপনি না গেলে আমাদের একা ঢুকতে দেবে না। না না নিশ্চয়ই যাবো তো বটে। শর্মা এরকম একটা অন্যায় চোখের সামনে দেখে তো বসে থাকা যায় না। আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি। লিন্টন না না আমি আসছি শর্মা। সাবধানে যাও। হ্যাঁ চলো। কবে শেষ দেখা হয়েছিল তোর বিলু হাজরার সঙ্গে? কাল কখন? রাতে। কোথায়? ও ব্রিজের ওপরে। ব্রিজের ওপর? কিভাবে হলো? আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বিলু হাজার ওদিক থেকে হাঁটতে হাঁটতে আসছিল, সেখানে দেখা হয়ে গেল। একই ফুটপাত দিয়ে? না। তার মানে তুই উল্টো দিক দিয়ে হেঁটে আসছিলি, বিলু হাজরাকে দেখে ওর কাছে চলে যাস? হ্যাঁ। কেন? বিলু হাজরা হেঁটে যাচ্ছিল, তুই ওর কাছে এলি কেন? ওকে মারতে? বলছি তো ওকে আমি মারিনি। তুই ওকে কাল থ্রেট করিসনি? না। ধোয়া তুলসী পাতা, সব ইনফরমেশন আছে আমার কাছে, সব। ইনফরমেশনটা কে দিচ্ছে? ওই মেয়ে ছেলেটা? মেয়ে ছেলে কি রে? আরে আমার দিদিকে ছেড়ে বিলু হাজারের মেয়েটার সঙ্গে থাকতো। তোকে আমি মাগি মেয়ে ছেলে ছাড়া কি বলতে পারি? তাই বিলু হাজারের উপর প্রতিশোধ নিতে ওর গলার নলিটা তুই খুঁট দিয়ে নামিয়ে দিলি? বলছি তো আমি ওকে খুন করিনি। আর ওকে থ্রেট করিসনি ব্রিজের ওপর তুই? না। কি বলেছিলি? আমি দিদির খোঁজ চেয়েছিলাম। ও রাজি হয়নি, সেই নদী মার্ডার করার জন্য? না মার্ডার করেনি, ও বলেছিল যে ভেবে দেখ। কথাটা তোর মনোভূত হয়নি, সেই জন্য তুই? আমি তো বলছি আমি মার্ডার করিনি। হ্যাঁ তুই? আমি মার্ডার করিনি। আমি মার্ডার করিনি। আপনি ওকে তুই বলবেন না অফিসার, তুমি বলুন। আপনি? আপনি? আমার নাম নিশিনাথ মুখার্জি। আপনি স্যার আমাকে চিনতে পারলেন না? আপনাকে তো ঠিক মানে স্যার আমি আপনার ছাত্র, সুরেন্দ্রনাথ কলেজ, 1983 ব্যাচ, ইংলিশে অনার্স। আমার নাম সুব্রত রায়। স্যার আমার নাম মনে আছে আপনার? মনে থাকবে না? তুমি তো খুব কৃতি ছাত্র ছিলে, খুব ভালো স্কোর হয়েছিল তোমার, মানে খুব ভালো রেজাল্ট করেছিলে তুমি খুব ভালো ক্রিকেট খেলতে। তো একবার মনে আছে তোমার সেঞ্চুরি আমাদেরকে উইনার্স করেছিল। সব মনে আছে স্যার আপনার? সুব্রত, একজন মাস্টারের জীবনে ভালো ছাত্ররা একটা মাইলস্টোন। বসুন স্যার প্লিজ। আচ্ছা সুব্রত, কতদিন
কতদিন হয়েছে তুমি থানায় পোস্টেড হয়েছো? 1 মাস হয়েছে প্রায় স্যার। ও, আসলে আমি এসেছিলাম ওই লিন্টন বলে ছেলেটির জন্য। কিন্তু স্যার ওর নামে তো মার্ডারের অ্যালিগেশন আছে। ও মার্ডার করতে পারে না। আমি কথা বলছি, আমার কে অ্যালিগেশনটা এনেছে? শেফালি হালদার, যার সঙ্গে ইলু হাজরা থাকতো। থাকতো মানে? মানে মানে আমি ওই হাজরার সঙ্গে শেফালির লিগ্যাল রিলেশনশিপটা কি জানতে চাইছি। আমি জানি তোমার কোনো আনসার নেই, কারণ কোনো লিগ্যাল রিলেশনশিপ ছিল না। কিন্তু শেফালি হালদারকে যদি সাক্ষী হিসেবে ধরে নিই, ওয়েল, তাহলে লিন্টনের সাক্ষী হিসেবে তুমি, সরি, আপনি আমাকেও লিন্টনের সাক্ষী হিসেবে ধরতে আমাকে পারেন। তুমি বলুন স্যার। না না, when you are on duty, আপনি বলাই ভালো। আর যেটা বলছিলাম, লিন্টনের সাক্ষী হিসেবে আপনি আমাকে কনসিডার করতে পারেন। আপনাকে স্যার? হ্যাঁ, আমি মানছি শেফালি হালদার একজন সাক্ষী হতে পারে, কিন্তু একজন রিটায়ার্ড অধ্যাপক খুব অযোগ্য সাক্ষী বোধহয় হবে না। আচ্ছা, যে ভদ্রলোক, রাতে যে মানুষটি নিজের স্ত্রীর সঙ্গে না থেকে অন্য মহিলার সঙ্গে থাকত, সে নিশ্চয়ই খুব পরিষ্কার মনের মানুষ নয়। সে নিশ্চয়ই অনেক কিছুই করতে পারে, তারও নিশ্চয়ই অনেক শত্রু থাকতে পারে। স্যার, সেই শত্রু হিসেবেই তো শেফালি হালদার লিন্টনকে মার্ক করেছে। কিন্তু লিন্টন এ কাজ করতে পারেন, আমি জোর দিয়ে বলছি। আপনি জোর দিয়ে বলছেন কি করে স্যার? এসব এরা কি খুব ভালো ছেলে নাকি? আমাদের নামে কি কোনো কেস আছে? আমাদের নামে কি কোনো রিপোর্ট আছে? সুব্রত, সরি মিস্টার রায়, ভালো মন্দ শব্দ দুটো খুব আপেক্ষিক, ভেরি রিলেটিভ। আমি জানি, আমি তো মাস্টার, আমি তো ছাত্র চিনি, আমি তো মানুষ চিনি। আমি খুব জোর দিয়ে বলছি লিন্টন খুব ভালো ছেলে। তোমার হয়তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, আমি কি করে জানলাম? কি করে জানলেন স্যার? বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, তার মধ্যে একটার কথা আমি তোমায় বলতে পারি। আমার স্ত্রী হার্ট পেশেন্ট। একবার একটা পার্টিকুলার মেডিসিন ভীষণ দরকার ছিল, ভীষণ দরকার, একটা লাইফ সেভিং ড্রাগ বলতে পারো। আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। লিন্টন সারা কলকাতা শহর খুঁজে নিজের পয়সা দিয়ে ওই মেডিসিনটা নিয়ে এসেছিল। আচ্ছা সুব্রত, যে মানুষ আরেকজনের জীবন বাঁচানোর জন্য এরকম কাজ করতে পারে, সে কখন একজন মানুষ মারতে পারে? কিন্তু একটা গ্রাউন্ডে যখন স্যার অ্যারেস্ট করেছি, কোনো জামিন ছাড়া আমি তো ওকে ছেড়ে দিতে পারি না। আমি ওর জামিন হব। আপনি? হ্যাঁ আমি। বলো আমায় কি ফর্মালিটি কমপ্লাই করতে হবে? হ্যালো, কি বাবু আছেন?
এসো। ওই হাসপাতালে গিয়েছিলাম, ও পনের বাবাকে কালকে ছেড়ে দেবে। তো আপনি বললে জেঠিমারি ওষুধটা কি হয়েছে মাস্টারমশাই? আপনি গম্ভীর কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বলতে পারেন, আমি লিটন আছি, কোনো ভয়ের তো কিছু নেই, আমি ঠিক করে দেবো। বলুন, কে কি কিছু বলেছে? লিটন, হ্যাঁ, কাল থেকে একটা থ্রেটিং কল, মানে একটা ফোন আসছে বারবার হুমকি দিয়ে, কিরকম একটা গলা, আর বলছে যে তোমার বেলের ব্যবস্থা করে আমি ঠিক করিনি, এর ফল ভোগ করতে হবে আমাকে। ফোন আসছে? কবার আসছে? বেশ 3-4 বার। তো সারা খটমার কেস। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, লিটন আছে। আমি আসলে জেঠিমার কানে এটা যাক আমি চাইছি না, ভয় পাবে। যাবে কেন? সেই জন্য আমি সুব্রতকেও বলিনি ব্যাপারটা। ঠিক আছে, এখন কিছু বলতে হবে না, আমি একটু দেখে নিই কেসটা কি আছে। পাতা লাগাচ্ছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আর মাস্টারমশাই, আপনি কিন্তু রাতে একা বেরোবেন না, গেটটা আপনার সবসময় খোলা থাকে, ওটা বন্ধ করে রাখবেন। জানা পরিচিত কোনো লোক এলে আপনি খুলবেন, নইলে কিন্তু খুলবেন না। গরম আছে। ঠিক আছে, আমি পাতা লাগাচ্ছি। ও লিটন, হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো। কি বলেন মাস্টারমশাই, আমার কথা ভাববেন না। আরে আমি তো ঠিকই আছি, আমাকে কি করবে? ও সাহস হবে না। ওখানে বাবলা আছে, 7 বুলেটসের মধ্যে একটা বুলেট এখানে ফিট করে দিয়ে যাবো, আপনার কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তোমাদের কিছু হয়ে গেলে এই দেখুন আবার মন খারাপ করে। আরে জমের অরুচি আছি, কিছু হবে না। আমাদের কি করবে? কিছু হবে না। আপনি চিঠিমাকে কিছু বলতে যাবেন না। আমি দেখছি, আপনি সাবধানে থাকবেন, আমি সাবধানে থাকবো। ঠিক আছে? হ্যাঁ, কাটমাল কেস হয়ে গেল, ফোন করতে পারে। আমি দেখছি কি করা যায়। আচ্ছা, কি ব্যাপার? বলছি মাস্টারমশাই, পরে বলছি, আপনি একটা কাজ করুন, এক্ষুনি আপনি পারলে লোকাল থানায় একটা ফোন করে দিন, আর ক্লাবে গিয়ে ওই আমার বন্ধুদের ডাকুন তো। কিন্তু এই লোকটা কে? সব বলছি মাস্টারমশাই, এখন সময় নেই, হাতে সময় নেই, আপনি তাড়াতাড়ি যান। আমি এখানে আছি, আপনি যান। এই লোকটাই বিলু হাজরাকে খুন করেছে, জটাধর নাম। কিন্তু লোকটা খুন করলো কেন? মানে এই জটাধর লোকটা কে? শেফালি হালদারের স্বামী। অ্যাকচুয়ালি স্যার, শেফালি হালদার ও যে বিবাহিত সেটা ওই হাজরাকে জানায়নি। কিন্তু বুঝলাম, কিন্তু এই লোকটা এতদিন কোথায় ছিল? ও তো বিলু হাজরা আমার দিদিকে ছেড়ে দিয়েছে প্রায় 6 বছর হয়ে গেল। সত্যি তো, এত বছর পরে হঠাৎ একটা খুন করলো। শেফালি হালদারের স্বামী জটাধর ও জেলখানায় ছিল। জেলখানায়? হ্যাঁ, ধর্ষণের অপরাধে ওর 7 বছর জেল হয়েছিল। আসলে কি জানেন তো স্যার, জটাধর ছিল একটা ম্যানিয়াক, সেক্স ম্যানিয়াক। একটা 13 বছরের মেয়েকে, বস্তির একটা মেয়েকে ও ধর্ষণ করেছিল। তারই অপরাধে এতদিন ওর সাজা হয়েছিল। তারপর এই গত 7 দিন হয়েছে জটাধর ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই ও শেফালির খোঁজ করতে থাকে। বস্তির লোকের কাছে জানতে পারে যে আজকাল ও নস্কর পাড়ার বিলু হাজরার সঙ্গে একসঙ্গে থাকছে। একটা সেলুনে চুল কাটতে গিয়ে খুঁটটা চুরি করে জটাধর। আর তারপর
সোজা নস্করপাড়ায় চলে যায় জটাধরের। ঠিক আছে, কিন্তু তো শেফালিকে ও ছেড়ে দিল কেন? আরে জটাধরের শেফালিকে দরকার ছিল, কারণ শেফালি আর কাজ করে ওকে খাওয়াতো, ও নিজে কিচ্ছু করতো না। তা এত কথা আপনি জানলেন কি করে? কিছুটা জটাধর নিজে বলেছে, আর বলেছে বস্তির লোকেরা। আচ্ছা, জটাধর নিজে স্বীকার করেছে এই খুনের ঘটনাটা? আমি বললাম না স্যার, জটাধর ছিল একটা ম্যানিয়াক। ওই খুনের নিষ্ঠুর বর্ণনা দিয়ে ও একটা দারুণ মজা উপভোগ করেছে। সাংঘাতিক ঘটনা। আপনাকেও কিন্তু ছাড়তো না জটাধর, কারণ ও জেনেছিল লিন্টনকে জামানতের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। তদন্ত হলে জটাধর ধরা পড়ে যাবে, আর এই রাগেই আপনার। না ও তো আমাকেও খুন করতে চেয়েছিল। তোমাকে সরাতে পারলে অ্যাকচুয়ালি জটাধর ভেবেছিল যে ওই বিলু হাজরার খুনের ঘটনাটা একেবারে ধামাচাপা পড়ে যাবে। আমি কিন্তু বেঁচে গেলাম লিন্টনের জন্য। সেটা কিন্তু স্যার সত্যি সঠিক, কারণ ওই জটাধরের মতো দুর্ধর্ষ খুনিকে আপনি সামলাতে পারতেন না। খুনের আঘাত কিন্তু আপনাকে। না যখন জটাধর আমাকে খুন করতে পারলো না, তো আমি ভাবলাম যে কেসটা গন্ডগোল হতে পারে। মিলেও গেল। একদিন স্যারের বাড়ি গেছি, স্যার আমায় বললো যে সকাল থেকে কি একটা ফোন করছে, উল্টোপাল্টা কথা বলছে। তো আমি সকাল থেকে ঠিক করলাম যে স্যারের ওপর একটা নজর রাখা দরকার আছে। তো আমার বন্ধুদের বলে দিলাম তোরা ওখানে বিভিন্ন জায়গায় থাক, আর আমি স্যারের ওপর নজর রাখছি। তো একদিন কি হলো কি দেখি কি স্যার যাচ্ছে জটাধর পিছন। আমি ছিলাম বলে তো সেদিন আমার দেবতাটা রক্ষা পেয়ে গেল, নইলে কি হতো? এটা কিন্তু তুমি বুদ্ধিমানের কাজ করেছো লিন্টন, নইলে একটা বিপদ কিন্তু ঘটতোই। জানো সুব্রত, আমার প্রতি ওর ভালোবাসার জন্যই ওই কাজটা করতে পেরেছে। কি বলছেন মাস্টারমশাই? আপনার জন্য তো আমি আজ বেঁচে আছি, নইলে তো খুনি শাস্তি মাথায় নিয়ে আমাকে জেলখানার মধ্যে পচে মরতে হতো। আমি তোমায় বলেছিলাম না লিন্টন, সত্যের জয় হবেই। আর 12 দিন পর বিলু হাজার ছাদ ধরে শালা আই নেমন্তন্ন খাও, কবজি ডুবিয়ে খাবো রে শালা। শুধু ম্যানিয়া নয়, মাথার গন্ডগোল শুরু হয়ে গেছে। 2 দিনের মধ্যেই ওকে কোর্টে তোলা। আর একটা কথা স্যার, আপনাকে কিন্তু সাক্ষী হিসেবে আমার দরকার, আর লিন্টন তোমাকেও, কারণ এই তোমাদের দুজনকেই মার্ডার করার পরিকল্পনা করেছিল ওই জটাধর। না নিশ্চয়ই, তুমি যখন বলবে আমরা তখনই হাজির হব। আমি আসবো স্যার, কোনো চিন্তা লিন্টন, তোমাকে অনেক হ্যারাস করেছি, রিয়েলি আমি দুঃখিত। না স্যার, আমি কিছু ভাবিনি, উল্টে লোকে আমাদেরকেই খারাপ ভাবে। ছি এ কথা বলছো কেন? দেখো স্যার, জামিন চাইতেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। স্যারের মতো মানুষ কজন হয় বলুন? কজন আমাদেরকে স্যারের মতো ভালোবাসে? আর তোমার মতো মানুষ কজন হয় লিন্টন? তুমি নিজের জীবন বিপন্ন করে আমার প্রাণ বাঁচিয়েছো। বিলু হাজরাকে কেউ বাঁচাতে পারেনি। কেউ না। আমি ওটাকে শেষ করে দিয়েছি। তোমার দিদি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছেন তোমার জামাইবাবুর মৃত্যুতে। না, আমার তো তা মনে হয় না মাস্টারমশাই, আমার তো মনে হয় উনি খুশি হয়েছে। সে কি? হ্যাঁ, আসলে ওই এতদিন তো মিছিমিছি সিঁদুর পড়তে হতো, সে ঝামেলাটা তো আর নেই। আর বিলু হাজার তো দিদিকে ঠ্যাঙাতো, আর দিদি তো জীবনে কিছু পায়নি, তাই হারাবার কোনো দুঃখ নেই। উনি কি কোথাও কাজ করেন? আবার আপনি আমার দিদিকে আপনি করছেন কেন? আপনি এত পণ্ডিত লোক, দিদি তো ক্লাস 8 পাস। হ্যাঁ, কাজ একটা করে। কি কাজ? স্কুলে কাজ করে, স্কুলে। মানে সেখানে কি কাজ করে? ঘন্টা বাজায়, ঘন্টা মানে ছুটি হয়ে গেলে ঘন্টা বাজায়, তারপরে ক্লাস শেষ হয়ে গেলে ঘন্টা বাজায়, জল টল এগিয়ে দেয়, ছুটির পরে সব গোছগাছ করে দেয়। তার মানে ক্লাস 4 স্টাফ। কি মানে বাংলায় কি হলো? চতুর্থ শ্রেণীর কর্মচারী। ওটাও তো বেশ কঠিন আছে। তবু একটা ভালো কাজের মধ্যে আসেন। আচ্ছা, তুমি এখন কোথায় যাবে? আমি বাড়ি যাবো, তো তার আগে চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না তুমি কাল সারা রাত যা টেনশনে কাটিয়েছো। ঠিক আছে, আমি তাহলে একটুখানি ওই ক্লাবে ঘুরে যাই, ওরা তো খুব টেনশনে আছে। ঠিক আছে, কিন্তু ক্লাব থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেও। বাড়ি ফিরে গিয়ে আজ দুপুরটা ঘুমিও,
কাল সারা রাত ঘুমাওনি তো? ঠিক আছে, হুম? আপনি টেনশন নেবেন না, আপনি ঠিক এত আছে। টেনশন নেবেন না। তাহলে আমি তো মাদিকে যাবো, আচ্ছা। আপনি সোজা যাবেন, আপনি সাবধানে যাবেন। আসি, নমস্কার। ও মাস্টারমশাই, কি একটা কাণ্ড হয়েছে শুনলাম, একেবারে রোমহর্ষক ব্যাপার। আপনার বাড়িতে নাকি একটা খুনে অ্যাটাক করেছিল আপনাকে? হ্যাঁ, সে এক সাংঘাতিক ঘটনা। লিন্টনই ভাগ্যিস বাঁচালো না। লিন্টন? তেন ওই 3 বুলেটিনের ওয়ান অফ দেম? সে তো মানে মানে ভক্ষ কি রক্ষক হয়ে গেছে। কি বলতে চাইছেন আপনি? মানে ওরা তো মশাই মার্কা মারা ছেলে, ওদের গুণের ঘাটতি নেই। আপনার চিন্তার ঘাটতি আছে। মানে আপনি ওদের এখনো ভালোভাবে চেনেন না, এলাকার অনেকেই চেনে না। মানে আপনি বলতে চাইছেন পাঁকে পদ্ম ফুল? ওই উপমাটা খুব পুরনো হয়ে গেল। ভোরের অন্ধকারে ফুল ফোটে জানেন তো? বলতে পারেন ওরা হচ্ছে অন্ধকারে আলোর ফুল। আপনি মশাই আপনার বিশ্বাস নেই থাকুন, আমার বিশ্বাস হয় না। মধুবাবু, ঘুণ খুব সাংঘাতিক পোকা, একবার ধরলে ছাড়তে চায় না। আপনার মগজে ঘুণ ধরেছে, ছাড়ানোর চেষ্টা করুন। আমি সালা দিকে টেনশনে মরছি আর তোরা ক্যারাম পিটছিস? আরে কি বলছো বস? আমরা তো এদিকে ভাবছি তোমার মাথা তুলে নিয়ে প্রসেসন বের করবো। গুরু, কাল রাতে তুমি তো একেবারে পিঠুনের খেল দেখিয়ে দিয়েছো, আমাদের হিন্দি ফিল্ম দেখা একেবারে সার্থক করে দিয়েছো গুরু। পড়াতো কি বলছে? দিদি তো এদিকে কি করেছে, জগদম্বা মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি এনে সবাইকে খাইয়েছে, বড় বড় দানা। দিদি একদম পাগলি হয়ে গেছে। আরে লোকে কি বলছে জানো? লোকে বলছে বিজলিটা কি পাগলি রে, ওর স্বামী মরে গেছে, ও তো সবাইকে দানা বিলিয়ে বেড়াচ্ছে। দিদিও মুখের উপর একদম মক্কম জবাব দিয়ে দিয়েছে। বলেছে এই স্বামী তো আমার কাছে কানা করি, ভাইয়ের তো আমার কাছে লাখ টাকা, কে কোথায় মরলো বাঁচলো আমার কিচ্ছু যায় আসে না, আমার ভাই থাকবে ব্যাস, আমার কিচ্ছু লাগবে না। জানিস আমার দিদিটা বড় দুঃখী, খুব দুঃখী, জীবনে কিছু পাইনি, ওকে সাথে সুখের মুখ দেখাতেই হবে। আমিও ভাবছি টিকিট বিভাগের চাকরি ছেড়ে কাজ আমি করবো না, ভালো লাগে না, বাবারটাকে সবাই ব্লাকের বাপ বলে। ভালো লাগে না আমারও, আর ওই পাড়ায় পাড়ায় পয়সা তুলে বেড়াতে ভালো লাগে না, আর ওই ভাড়াটেদের হুজ্জুদের মধ্যে জড়িয়ে নিজেকে ইনকাম করতে আর ভালো লাগে না। অথচ দেখ মাস্টারমশাইয়ের ছেলে রাহুল আমাদের বয়সে কত লেখাপড়া শিখেছে, বিদেশে থাকে, ভালো চাকরি করে, কত নামডা। মাস্টারমশাইয়ের সামনে যেতে লজ্জা করে, কিরকম ঘেন্না করে আমার। আরে তুই তো তবু কাল রাতে একটা কাজের মতো কাজ করেছিস বে। পেরেছিস তো তুই, তো একটা কাজের মতন কাজ, এই তুই তো পেরেছিস তো। জানিস বাবলা, হ্যাঁ, এই অন্ধকার জগৎ থেকে আমাদের বেরোতেই হবে, যে করে হোক বেরোতেই হবে। কি হলো, তুমি বসে পড়ো। কেন জানি না সকাল থেকে বারবার রাহুলের কথা মনে হচ্ছে। কতদিন দেখি না বলে তো ছেলেটাকে, ওকে তাও বছরে একবার করে আসতো, এবার 4 বছর হয়ে গেল এই বাড়িটাই তো দেখি। সারাদিন যে ছেলে ছেলে করো, বিদ্যুতে বসে তোমার ছেলে আমাদের কথা ভাবে কখনো?
চিঠি লেখা তো দূরে থাক, কুশল সংবাদ পর্যন্ত জানতে চায় না। তুমি একটা সত্যি করে কথা বলতো আমাকে, তোমার রাহুলের কথা মনে পড়ে না? মনে কেন পড়বে না? মনে পড়ে, আজকে একটু বেশি করে মনে পড়ছে, কিন্তু সেটা অন্য কারণে। আবার অন্য কি কারণ? কম্পেয়ার করছিলাম লিন্টনের সঙ্গে রাহুলের। কাল রাত্রে ওই ক্রাইসিসের সময় লিন্টন যদি আমাদের এসে না বাঁচাতো, বাঁচতাম তো। খালি লিন্টন কেন, ওরা তিনজন সারাক্ষণ আমাদের ঘিরে রেখেছে। আমার ছেলে রাহুল, জীবনের সর্বস্ব পুঁজি দিয়ে বিলেতে পাঠালাম, কোনো রিলেশনই গড়ে উঠল না। এসকেপিস্ট। তবুও তো ও আমাদের নিজের ছেলে। তো কি বল, আমার নিজের বাবা মা নই? শ্বশুর বাড়ি ওর অনেক বেশি আপন। কানাডার বিখ্যাত অ্যামুয়েল ট্যাক্ট ফ্যামিলি, বরিশালের অমূল্য দত্ত। বাড়ির কেউ নাকি বাংলাতে কথাই বলতে পারে না। বৌমাকে তো চোখেই দেখলাম না, দেখেছো? ছবিটা দেখেছো? বাঙালি মেনসায়, নাম ডোরা। শোনো, এসব আধুনিক হার্টলেস যুগে এক্সপেকটেশন যত কম রাখবে তত ভালো থাকবে। সবই বুঝি, তবুও বোধহয় মা বলেই এত কষ্ট পায়। পিতা স্বর্গ, কিন্তু জননী স্বর্গাদপি গড়িয়সী। তাই হয়তো আমার হৃদয় তোমার মতো অত উদার নয়। তোমার হৃদয়কে তুমি আমায় চেনাবে? আমি জানি না তোমায়, আমি তোমায় চিনি না। মন খারাপ করো না সর্ব। ও লাভলি লাভলি। ও ব্যাক শট ব্যাক শট। এই তো লিটন, তুমি আছো, খুব ভালো হয়েছে, না পেলে খুব মুশকিল হয়ে যেত। আপনি কি ব্যাপার? শোনো, তোমার মাসি মেশো আমার বাড়িতে আসছেন, অবশ্যই রাত্রিবেলা দেখা করতে আসবে। আমার মাসি মেসো এরকম কোনো পাবলিক তো নেই। বাবা, তুমি যে সেদিন বললে অনেকদিন মাসি মেশোর সঙ্গে দেখা হয়নি। আমার মাসি মেসো? আরে তুমি বললে না। মনে পড়েছে, লুচি মাংস আমার মনে পড়েছে। আর শোনো, সঙ্গে মাসুতো ভাইও আছে, জগমোহন মিষ্টান্ন ভান্ডারের ক্ষীর কদম। বাস হেভি জমে যাবে। মশাই, ও শুধু একার নেমন্তন্ন? না না না, সে কি তা কখনো হয় নাকি? তোমরা সবাই আসবে। অবশ্যই তোমরাও আসবে। হ্যাঁ, ফাটাফাটি ফাটাফাটি আসবে কিন্তু। হ্যাঁ, চল। ও আরেকটা কথা। কি? দেখি দেখি। হ্যাঁ, একটু হাত পা তো, হাত। ফিতেটা আনা হয়নি কেন? মানে তোমাদের কবজির মাপগুলো আমার একটু জানা দরকার ছিল। কবজির মাপ? আরে কবজির বলবে মাংস খাবে না? মাস্টারমশাই, আপনার চিঠি, এই বিদেশি স্ট্যাম্প লাগানো, মনে হয় ফরেনের চিঠি। হ্যাঁ, আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, আমি চলি। এসো। এই জটাধর, জটাধর,
রাহুলের চিঠি। এই সূর্য, রাহুল আসছে। এই যে শোনো না, রাহুল আসছে। হ্যাঁ, চিঠিটা দেরিতে পৌঁছেছে। কেন? ও কাল দুপুরে আসছে। কাল দুপুরে মানে তাহলে বাড়ি আসতে আসতে দুপুরেই তো লিখেছে, তো দুপুরেই বাড়ি পৌঁছবে। আচ্ছা শোনো, এই বাড়ি চিনেও আসতে পারবে? বাড়াবাড়ি করো না তো, চিনে না আসার কি আছে? অ্যাড্রেস জানে চিনে আসতে পারবে না? আমাদের হ্যালো স্যার, আমি সুব্রত বলছি। হ্যাঁ বলো সুব্রত। স্যার, একটা মিসঅ্যাপ হয়ে গেছে থানায়। কি হয়েছে? জটাধর সুইসাইড করেছে। কিভাবে? একটা পুরনো পেরেক হাতের শিরায় ঢুকিয়েও সুইসাইড করেছে। ঠিক আছে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাড়ি চিনতে পারবে কিনা। আর ছেলেটা তো ফোনও করে না, ফোন নাম্বারটাও মনে আছে কিনা তাও বুঝতে পারছি না। আছে নিশ্চয়ই, আমি তো ফোন নাম্বার লিখে দিয়েছি, মনে না থাকলে আমার কিছু করার। এইভাবে কথা বলছো কেন বলো তো? কেন ছাড়া ছাড়া অন্য মনস্ক? কি গো, কি হয়েছে বলবে তো? কাল তোমার ছেলের বউ আসছে। শর্মা, আমি খুব চিন্তিত। সেটা তো বুঝতে পারছি বাবা, চিন্তিত আমি না। আমি তো বুঝতে পারছি কোন ঘরে ছেলে বৌমাকে থাকতে দেবে, কি খেতে দেবে, সেই সব চিন্তা করছো তো। আমি রাহুলকে নিয়ে ভাবছি না। তো কাকে নিয়ে ভাবছো? সুব্রতকে নিয়ে। সুব্রত মানে তোমার ছাত্র যে থানায় ওসি হয়ে এসছে? কেন গো, কি হয়েছে ওর? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। কি বিপদ? ও তুমি বুঝবে না, তুমি চাটি খেতে দাও তো, আমি খেয়ে বেরোই, থানায় যেতে হবে। আচ্ছা, কি আশ্চর্য মানুষ বলে তো তুমি। কাল তোমার ছেলে আর ছেলের বউ আসছে, কোথায় তাকে কোথায় থাকতে দেবো, কোন ঘরে থাকতে দেবো, কি খেতে দেবো, কাল দুপুরে আসছে, সেগুলো তো ব্যবস্থা করতে হবে। আরে বাবা, সে ব্যবস্থা হয়ে যাবে, এই নিয়ে তো বাড়াবাড়ি কিছু। তুমি লিস্ট করে দাও, আমি বাজার থেকে এনে দেবো। আর কোথায় থাকবে মালিক? আছে তো সর্বসাকুল্যের 3টে ঘর, তার মধ্যে একটা ড্রয়িং রুম, 2টো বেডরুমের মধ্যে, একটা আমরা থাকি আর একটা ওরা থাকবে। আর ওই ঘর যদি পছন্দ না হয়? পছন্দ না হলে অন্য কোথাও গিয়ে উঠবে, কি করবো? এত কুডাক ডাকছো কেন বলো তো? আরে কুডাকের কি আছে? অদ্ভুত ব্যাপার, খোলামেলা একটা ঘর, আলো বাতাস আছে, পছন্দ হবে না কেন? শোনো না, ওদের ঘরে একটা এসি মেশিন লাগিয়ে দেবে। বাড়াবাড়ি করো না প্লিজ। দেখো এখনো সেরকম গরম পড়েনি, রীতিমতো হিম পড়ে। ওদের তো ঠান্ডায় থেকে অভ্যেস। তাহলে এক কাজ করি, ওই খাট বিছানা তুলে দিয়ে ওখানে বরফের চাই পেতে দিই, তার উপর ঘুমাবে। উল্টো পাল্টা কথা বলো না। আরে উল্টো পাল্টা কথা কি আছে? বলছো? কার তোমার কেন ছেলের বউ, মেম সাহেব বউ আসবে বলে আমি ধার দেনা করে এসি মেশিন বসাবো? আমি পারবো না। দাদা, তোমার খাবার দিতে হবে না। আরে বাবা, আমি দিচ্ছি, বসো। যে ছেলে আসছে সেটা চিন্তা না করে এখন অন্যের জন্য চিন্তা করতে যাচ্ছে। অন্যের জন্য বলে নয়, সুব্রত আমার ছাত্র এবং ছাত্র সন্তানের মতো। আমি ওর জন্য ভাববো। আই এম রিয়েলি ওয়ারি। দরকার নেই, তোমার খাবার দিতে হবে না। বাবা আমি যাচ্ছি। আচ্ছা
তোমার জন্য এই দেখো, তুমি ডিউটিতে আছো আর আমি তোমাকে কন্টিনিউয়াসলি তুমি বলে সম্বোধন করে যাচ্ছি, আর তুমি একবারও প্রতিবাদ করলে। স্যার কি বলছেন স্যার? আমার বিপদের কথা জেনে না খেয়ে না দিয়ে আপনি থানায় ছুটে চলে এসেছেন, সেটা কি স্যার আমার প্রতিবাদ করা উচিত না করা যায়? সত্যি বলুন তো স্যার। ভালো থেকো। তারপর সব পেট ভরে খেয়েছো তো? লজ্জা পাওনি? কি বলছেন মাস্টারমশাই, লজ্জা হওয়ার কি আছে? ওই কথা আছে না, ওই ওই লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে কি নেমন্তন্ন খাওয়া? তাছাড়া জেঠিমা যে রান্না করেছেন তাজ বেঙ্গলকেও হার মানিয়ে দেবে একদম। জেঠিমার নামে না এটা হোটেল করলে ঝাক্কা হেভি হয় আর কি। আচ্ছা জেঠিমার নামটা কি? সরমা। সরমা? আরে ফাটাফাটি নাম, হোটেল সরমা। স্পেশাল মেনু কষা মাংস। ব্যাস, খালি কষা মাংস হলেই হবে? আরে কষা মাংসই যার এত ফাটাফাটি রান্না, আলুর দম ঘুগনি এসব তো তার বাহাতের খেয়ে। বাহ, শোনো, এরা একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিয়েছে আমাদের, হোটেল শর্মা। খুব ভালো খবর, আমার চিন্তা নেই, এবার আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। এটা কি বললেন? আরে বাবা, চোখ বুঝলে চলবে? হোটেল শর্মার আপনি হলেন গিয়ে ম্যানেজার, ওই কাউন্টারে বসবেন আর বসে বসে টাকা পয়সা করবেন। তুই কি করবি? আমি আবার মানে হলো গিয়ে ওয়েটার। ওয়েটার বিয়ারে নয় কিন্তু। সে তো চেয়ার আর ওয়েট দেখলেই বোঝা যায়। শোন, অনেক কথা হয়েছে। আচ্ছা, এটা তাহলে পার্মানেন্ট ব্যবস্থা হয়ে গেল? আরে অনেক কথা খাননি, জেঠিমা খাননি। চল। আচ্ছা শোনো, তোমাদের একটা খবর দিই। আমার ছেলে আর পুত্রবধূ কাল আসছে। বাহ, তাই? চিঠি এসেছে বুঝি? হ্যাঁ। আরে বাবা, তো দারুণ খবর। পরে না দাদা আসছে, আলাপ করতে আসবে কিন্তু। আচ্ছা, ওই রাহুলদার বউ কি মেমসাহেব? না, মানে বাঙালি দত্ত পরিবারেরই মেয়ে, তবে ওই কানাডায় জন্মেছে, ওখানেই বড় হয়েছে। বাড়িতে সাহেবী হালচাল, বাংলা শুনেছি খুব একটা ভালো বলতে পারে না। এটা তো বড় ঝামেলা কেস হলো। কেন? আরে আমি তো আবার সব গ্যাটম্যাট করে ইংরাজি বলতে পারি না। তুই পারিস নাকি লিটন? না, তোমরা কেন ইংরেজি বলবে? ও তো বাঙালি বাড়ির বউ রে বাবা। না, আপনি তো বললেন যে বাংলায় বলতে পারে না। সেটা তো ওর লজ্জা, তোমাদের তো লজ্জা না। তুমি বাঙালির ছেলে হয়ে যদি বাংলা বলতে না পারতে তাহলে তোমার লজ্জা হতো। আসলে না, আপনি বোঝেন ব্যাপারটা মাস্টারমশাই, কিন্তু মানে ওরা কি বুঝবে? ওদের বোঝানোর কোনো দায়িত্ব তোমার নেই। ঠিক আছে, যখন আসবে তখন দেখা যাবে। এখন থেকে হ্যাঁ করে যাচ্ছি। মাস্টারমশাই আসি। জেঠিমা চলি। আচ্ছা শোনো, সাবধানে যেও। কোনো চিন্তা নেই মাস্টারমশাই। জেঠিমা চললাম। আসছি জেঠিমা। অনেকদিন এসব ভালো খেয়েছি, ভালো মন্দ খাওয়া হয়নি। মাস্টারমশাই তো এগোবে আসছি। আচ্ছা যা এসো। আসছি মাস্টার। ওই পথের কাটা জটাধর নিজে থেকে সরে গেছে। সেটাই তো স্বাভাবিক পরিণতি, পাপের বেতন মৃত্যু। এই শাড়িটা চিনতে পারছো? এটা তোমার বিয়ের শাড়ি, এত ভালো রয়েছে, এখনো ঝলমল করছে। পুরোনো দিনের জড়ি যে, এখনকার জড়ি হলে কালো হয়ে যেত। এই জানো, এই জড়িগুলো জ্বালালে না রূপো পাওয়া যায়, আসল রূপোর জড়ি। পুরোনো জিনিসের জিল্লাই আলাদা, বলো? ওটাই তো, তাই জন্যই তো বলে ওল্ড ইজ গোল্ড। তো কি ব্যাপার, এটা এটাও আমার বিয়ের গয়না, তোমার মা আমাকে দিয়েছিলেন।
এই হারটা দিয়ে উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। এটা আমার এত পছন্দের। কি ব্যাপার বলো তো, আচ্ছা এগুলো বার করলে কেন? আজ তো আমাদের বিয়ের তারিখ নয়, সে তো ফাল্গুন মাস, 19 তারিখ। এটা এটা আমি শাল রিপেয়ারিং থেকে ধুয়ে যত্ন করে রেখে দিয়েছি আমার বৌমাকে দেবো বলে। কাল এটা আর এটা দিয়ে মুখ দেখবো। তা দেখো, কিন্তু তোমার মেম সাহেব তোমার মুখ রাখবে তো? এরম বলছো কেন? না, এমনি মনে হলো তাই বললাম। আর পরাজয় 19 পাশাপাশি। কি? হার পরাজয় 19 পাশাপাশি। কখন? 19 4 অক্ষর। কি হতে পারে? পরাজয়, পরাজিত। কি হলো বলো তো? এত বেলা হয়ে গেল, এখনো আসছে না কেন? ঠিক আসবে, ব্যস্ত হয়েও না। দুপুরের ফ্লাইটে আসছে লিখেছে, অ্যারাইভাল টাইম তো লেখেনি। দূর, তবে এতটা রাস্তা আসবে। দুপুরে আসবে বলছে, এখন দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, এলো না। চিঠিটা এলেও এমন 11th আওয়ারে, ওদের যে আরেকবার যোগাযোগ করবো তার তো উপায় ছিল না। সেটাই তো। আমার আরেকটা চিন্তা হচ্ছে জানো, এতটা পথ ওরা কি খেলো না খেলো, নিশ্চয়ই খিদে পেয়েছে। খিদে পাবে কেন? প্লেনে লাঞ্চ দেয়। কি ছাতার মাথা দেয়? আরে বাবা, এয়ারলাইন্সে শর্মা, আরে গাড়ি আসছে না? মনে হচ্ছে। দেখো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই নাকি? তাই না, এদিকেই তো আসছে। শুনো, ওরাই তো না? আমার তো তাই মনে হচ্ছে। তুমি গেটটা খোলো, আমি এইটা চালিয়ে আনছি। হ্যাঁ ওটাই। রিমোট জায়গায় বাড়ি করছো, এখানে আবার মানুষই থাকে নাকি? আউট অফ সিভিলাইজেশন। যাই হোক, ওই কোনো চাকর বাকর বা ওই সার্ভেন্টকে ডাকো, ওই মালপত্রগুলো নিয়ে যাবে। না, সেরকম কেউ নেই, নিজেদেরই নামাতে হবে। হালকা কিছু থাকলে আমায় দিতে পারো। শেষ পর্যন্ত ফ্লাইটে তো দূর এসে এখানে কুলিগিরি কাজ করতে হবে। হরেবল। মনে হচ্ছে এখন ওই বিদ্যাসাগরের যুগ চলছে। এসো বাবা, ভিতরে এসো। তোমরা এসো, আমি ভেতরে আছি। শর্মা, তুমি এসো। Oh, Rahul, I can't. Impossible. I can't leave here. লেটস সি ডার্লিং, একটু পুরনো বাড়ি হয়েছে হয়তো, যাই হোক। ও রাহুল, আমাকে এরকম একটা পুরনো বাড়িতে থাকতে হবে? নো, ডিসকাস্টিং। আমি থাকতে পারবো না। না না, তুমি এগুলো জঙ্গল ভাবছো, কি জঙ্গল না, বাগান। বুড়ো মনে হয় শখ করে বাগান করেছে। ডিসকাস্টিং। চলো, লেটস গো ইনসাইড, দেখি। এসো। এসো বৌমা, এই ঘরটা তোমাদের ব্যবস্থা করে রেখেছি। এটা কি ঘর মা? রাহুল, এই রুমে আমি থাকতে পারবো না। ইম্পসিবল। কেন বৌমা? দেখো, এই ঘরের দক্ষিণ পূব সমস্ত খোলা, এই ঘরে এত আলো বাতাস আসে,
হ্যাঁ, আলো বাতাস তো আসেই, আর তার সাথে ঝাঁকে ঝাঁকে ওই মশাও আসে। সামনেটা যা অবস্থা করে রেখেছো। তুই তো জানিস বাবা, তোর বাবার বাগানের কি শখ, কত রকম যে ফুল গাছ লাগিয়েছেন, বেল, জুঁই, শিউলি, জবা। তোর একটু বিশ্রাম করে নে, তারপরে একটু ওই দিকটা ঘুরে দেখে আসিস, খুব ভালো লাগবে। আর এবার সবচেয়ে বেশি ফুল ফুটেছে, বোধহয় তোরা আসবি বলে। বৌমা, খুব ক্লান্ত লাগছে না? খুব কষ্ট হয়েছে আসতে? না না, আসতে কোনো কষ্ট হয়নি, কষ্টটা হচ্ছেই এসে। মনে হচ্ছে না এই ঘরে থাকতে পারবো। বাবা, কেন এরকম বলছিস? তুই বল না, কি অসুবিধা হচ্ছে তোর, বল। আমি বাবাকে বললে বাবা সমস্ত ব্যবস্থা করে দেবেন। বাবা? বাবা কি করবেন? কতটুকু সামর্থ্য তার? My headache problem. Coffee. আচ্ছা, বাড়িতে কফি আছে? হ্যাঁ আছে, আমি এক্ষুনি করে আনছি। I want to take a shower. Hot water এর ব্যবস্থা। আচ্ছা, বাথরুমে গিজার আছে তো? না বাবা, গিজার নেই। তবে কোনো ব্যাপার না, আমি 2 মিনিটে গ্যাসে জল বসিয়ে দিচ্ছি। না, যখন গিজার নেই তখন তারা নিশ্চয়ই শাওয়ারও নেই। সেটা আছে বাবা। না মানে হ্যান্ড শাওয়ার? না বাবা, তা নেই। তবে দেয়ালে দেয়ালে আছে। তাহলে তো বাথরুমে নিশ্চয়ই ওয়েস্টার্ন স্টাইল টয়লেটও নিশ্চয়ই নেই। তুই তো জানিস বাবু, তোর বাবা ওইসব পছন্দ করেন না। ডোরা, ও তো এসব ব্যাপারে কিছু জানিও না, এই ব্যাপারে কোনো নলেজও নেই। বাবা দেখ, একটু একটু কয়েকদিন থাক, দেখ অভ্যেস হয়ে যাবে। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর বাবা। তুই এতদিন পরে বাড়ি ফিরলি, একটু। হ্যাঁ, এই তো ফিরে আসাটাই আমার ভুল হয়েছে। এখন যখন ভুল করেই ফেলেছি তার মাসুল দেবো। Darling, my coffee. হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। না, ওই ঘরটা রাহুল, বৌমা কারোরই পছন্দ হয়নি। কি করি বলো তো? সে তো ওদের বাবা মাকেও পছন্দ হয় না। বাথরুমটা বিলিতি কায়দার নয় বলে আরো লেগে গেছে। বৌমার অসুবিধা হবে। বিলিতি কায়দার হলে আমি আরো বেশি রেগে যেতাম। কিন্তু ওরা যদি, ওদের অসুবিধা হচ্ছে বলে অন্য কোথাও চলে যায়, এখানে যদি না থাকে, তাতে আমাদের আরো সুবিধা হবে। শোনো শর্মা, ওই শাড়ি আর গয়না দিতে গিয়ে তুমি অপমানিত হবে। কেন? কেন মানে কি? পুরোনো বাবা মাকে ওদের পছন্দ হচ্ছে না, আর ওই মান্দাতে আমাদের শাড়ি গয়না, গয়নাটা অবশ্য পছন্দ না হলে ওরা নেবে, কারণ বেঁচে কিছু পয়সা পাবে তো। নিজেকে একটু ভালোবাসতে শেখো, মর্যাদা দিতে শেখো। যে কেউ অপমান করলে মেনে নিও না, সে যেই হোক। আমাদের পৃথিবীটা এখন অনেক ছোট শর্মা। এই পৃথিবীতে আমার তুমি আর তোমার আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু ও আমার নিজের ছেলে, আমি তোর মা। তুমি কেন বুঝছো না? আমি এতদিন পরে আমি কি করে Get out! Get out! তুমি ঘরে থাকো শর্মা, আমি দেখছি।
ব্যাপার তোমরা লিন্টন চিকু কি হয়েছে? কিছু হয়নি মাস্টারমশাই। ও আমি আর চিকু এখান দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো যে রাহুল দা বৌদিকে একবার দেখেছে। ঢুকে ঢুকে দেখলাম রাহুল দা বৌদি এখানে বসে আছে। আমি বৌদিকে প্রণাম করতে গেলাম, তো রাহুল দা একটা চট চালিয়ে দিল, দিয়ে চলে গেল। রাহুল চোর মেরেছে তোমাকে? ঠিক আছে। হ্যাঁ মাস্টারমশাই, রাহুল দা বললো তোর এত বড় স্পর্ধা, তুই আমার বউকে স্পর্শ করিস। তোমরা কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। চর মারবে প্রণাম করেছো বলে? দেখুন মাস্টারমশাই, আমরা তো ছোট ভাইয়ের মতো। আমি অত ইংরেজি জানি না, ও তো জানে না, ইংরেজি জানি না, বলতে পারি না। তো ওই রাহুল দা যে ইংরেজিটা বারবার আমাকে বললো, মানেটা কিন্তু আমি জানি। ওকে কিন্তু বারণ করে দেবেন না, এরকম যদি বলে তাহলে কিন্তু কিছু হবে না, গন্ডগোল হয়ে যাবে। আমি চাই না গন্ডগোল করতে। এত বড় মাস্টারমশাই ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন প্লিজ, আপনি ছেড়ে দিন। আর তোমাকেও বলে লিন্টন, প্রণাম করার আগে, মাথা নিচু করার আগে দেখে নেবেন একবার পদ্ম ফুল না পাক। আই এম ভেরি সরি। আমি 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 খুব দুঃখিত লিন্টন, প্লিজ। আমি আমার কুলাঙ্গার সন্তানের তরফে তোমাদের কাছে ক্ষমা চাই। ঠিক মাস্টারমশাই, আপনি কি করছেন? আপনার মতো দেবতার মতো মানুষ যদি আমাদের মতো ছেলেদের কাছে ক্ষমা চান, তো ওপরের তো আমায় ক্ষমা করবে না। আপনি কষ্ট পাবেন না মাস্টারমশাই। ও ছোট ভাই তো, পর্দা তো ছোট ভাইকে মারতেই পারে। ও কোনো অসুবিধা নেই। আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন না মাস্টারমশাই, একটু কষ্ট পাবেন। চল। রাহুল, একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, তুমি আমার ছেলে, আর এই লিন্টন, চিকু, বাবলা এরা আমার নিজের সন্তানের মতো। এটা আমার বাড়ি, এবং আমি চাই না আমার বাড়িতে ওদের কোনো রকম অপমান হোক। আবার যদি এরকম হয়, আমি তোমাকে কি ব্যাপার? তোরা ঘুমোচ্ছিলি? না, এখন ওই জেট ল্যাগই কাটেনি। আর তাছাড়া যা গরম, এই গরমে ঘুম আসে। যাই হোক, বলো কি বলছিলে? বৌমা, এই দুটো জিনিস আমি তোমার জন্য খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, তোমায় দেবো বলে। কি ওগুলো? এইটা একটা বেনারসি শাড়ি। এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল, এটা আমার বিয়ের শাড়ি। আর এই গয়নাটা, এটা আমার শাশুড়ি মার গয়না। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, আর সেটা আমি তোমাকে দিতে চাই। না না, মানে ডোরা শাড়ি তো কোনোদিন পরেই না। আর তাছাড়াও শাড়িতে ভীষণ একটু মানে আনকমফোর্টেবল ফিল করে নিজেকে। তবে তুমি যখন দিতে এসছো, তো গয়নাটা না হয় রেখে নি। হোয়াট ইউ সে অ্যাবাউট ইট ডোরা? তুমি যখন বলছো তো ইটস ওকে। বাবু, একটু কষ্ট করে কটা দিন এই বাড়িতে থেকে যা না। কালই তোর অন্য জায়গায় না চলে গেলে নয়। হ্যাঁ মা, আমার কালই চলে যেতে হবে। হোটেলের রুম বুক করা হয়ে গেছে, আর এখানে আমার থাকা আমার পক্ষে সম্ভব না। এত বছর পরে এলি, বৌমাও এলো প্রথমবার। আসো না, এই শাড়িটাও নিয়ে যাও। এটা থাক না, যদি না না, ও কোনোদিন শাড়ি পরবে না।
এরকম সেকেন্ড হ্যান্ড ব্যাগের শাড়িও পরে না। কখনো শখ করেও তো পড়তে পারি। ওইরকম শখ তোমার বৌমা কোনোদিন হবে না। ও শাড়ি পছন্দ করে না, পরবেও না। No, no, no way. Sorry. কি হলো? নিল না শাড়িটা? গয়নাগুলো নিয়েছে? কান্নাকাটি করুন। আমি তো বলেছিলাম বাড়িতে থাকবে না বলতে হোটেলে ঘর বুক করেছে। কালকে চলে যাবে। আর কোনোদিন এসে আসবে না বলছে। শর্মা, শর্মা, কার জন্য মন খারাপ করছে? রাহুল আর আমাদের কেউ নয়, এদেশেরই কেউ নয়। মন খারাপ আমাদেরকে দেখা আজ কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না, মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো লাগছে না। মুড়ি আর নারকেল করা তুমি ভালোবাসো, তাই সেটাই করেছি। ছেলেবেলায় রাহুল আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল। তারপর পণ্ডিত মশাই বললেন, বাবা মাকে সব সময় শ্রদ্ধা ভক্তি করবে। বাবা ওটা কি গাছ? ওটা নারকোল গাছ। মা বলেছিল ওটা ডাব গাছ। ডাব গাছই তো। তুমি যে বললে নারকেল গাছ। এই দেখ, নারকোল গাছ আর ডাব গাছ তো একই। একই মানে? একটা গাছে সবুজ রঙের ডাব হয়, আবার শুকনো শুকনো নারকেল হয়। ঠিক তাই। আর ওই সবুজ ডাব বুড়ো হয়ে গেলে নারকোল হয়। এই যেমন ধর আমি তো এক সময় বুড়ো হয়ে যাব, কিন্তু আমি তো আমিই থাকবো। হ্যাঁ, এটাই হচ্ছে মানুষের জীবনের নিয়ম। মানুষ পাল্টায় না। সত্যি বাবু যে ছোটবেলায় কত মজার মজার কথা বলতো। একদিন আমাকে হঠাৎ এসে বলছে, মা আমাকে একটা কলা গাছ খাওয়াবে। আমি শুনে বুঝতেই পারছি না কি বলছে ও। বললাম, বাবা কি খাবি? কলা গাছ। কলা গাছ? বলছে, হ্যাঁ আমি বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি, সাদা লম্বা কচকচ করে। আমি অনেক ভেবে চিন্তে তারপর পর করলাম, বোধ হয় থোড়ের কথা বলছে। একদিন তারপরে থোড় করে খাওয়ালাম, কি খুশি ছেলে। সেই সরল সিধে রাহুলটা কিরম বদলে গেল। ও অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ভালোবাসতো। আমি কোনো বাচ্চা যে থোড় ভালোবাসে, বেগুনের পাতুরি ভালোবাসে, ধোকার ডালনা ভালোবাসে,
কখনো শুনিনি। পরীক্ষা দিতে যাওয়ার আগে, ফুটবল খেলতে যাওয়ার আগে আমাদের প্রণাম করা যেত, আর এখন কিছু পেলে বলে থ্যাঙ্কস, আর না পেলে কিছু বলে না। শোনো, বাড়িতে ছোলার ডাল আছে, বেগুনও আছে, আমাকে কালকে একটু থোড় এনে দেবে? তাহলে ওদেরকে নিজে হাতে একটু কিছু রান্না করে পাঠাতাম। মাস্টারমশাই, মাস্টারমশাই, কেমন আছেন আপনারা? কি খবর তোমাদের? অনেকদিন দেখা নেই। আমরা একটা দোকান খুলেছি তিনজনে মিলে। দোকান? হ্যাঁ, এগ রোলের দোকান, এগ রোল, চিকেন রোল, এসব। আচ্ছা, আর মাসিমার কষা মাংস থাকবে না? আপনারা তো আমাদের সঙ্গে সবসময় রয়েছেন। তোমরাও আছো আমাদের সঙ্গে। রাহুলদা কেমন আছে? জানি না। মানে? ওরা এখন আমাদের এই বাড়িতে থাকে না। থাকে না মানে? মানে একটা হোটেলে থাকে। বাড়ি ছেড়ে হঠাৎ হোটেলে? মাস্টারমশাই, এই বাড়িটা ওদের পছন্দ নয়, আমাদেরও পছন্দ নয়। সেদিন আমাদের সাথে রাহুলদার একটা খিচান হয়ে গেল, আর মাস্টারমশাই ওই জন্যই? না না না, তার জন্য নয়। সে তো অনেকদিন কেটেও গেল, ওদের ফিরে যাওয়ার সময়ও হয়ে এসছে। বাড়িতে আসে না একদম। আপনাদের মতন মা বাবাকে রাহুলদার পছন্দ হয় না? আমরা যদি পেতাম ধন্য হয়ে যেতাম মাস্টারমশাই। তোমরা তো পেয়েছো, তোমরাই তো আমাদের সন্তান। এসো একবার। আর একটু থেকে যা। না না, আমার দেরি হয়ে যাচ্ছে, বাইরে কার ওয়েট করছে, এর টিকিটও নিতে হবে। তোরা কি পরশুদিনই চলে যাচ্ছিস? হ্যাঁ, অফিস থেকে 7 দিনের ছুটি যে দিয়েছিল ক্যান্সেল করেছে। ওরা চাইছে আমি ফিরে যাই, হয়তো কোনো জরুরি কাজ আছে। তোকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বল। তুই বৌমাকে কোনোদিন সিঁদুর পরতে বলিসনি? ওদেশে কেউ সিঁদুর পরে না মা। ওদেশে না হয় নাই পড়লো,
কিন্তু যে কদিন এখানে আছে সে কদিন তো। ছাড়ো সব কথা, আমার দেরি হচ্ছে, আমি উঠলাম আজ। তোর বাবার সঙ্গেও দেখা করে যাবি না? আমি তো বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু উনি যদি বাজার করতে 1 ঘন্টা সময় নেন তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা, ওই আরেকটা ব্যাপার ছিল, মানে বাবা কি বাড়িটার উইল করে নিয়েছেন? মানে আসলে বাবার তো মানে বয়স হচ্ছে, আর আমি জানি অবশ্য যে পরবর্তীকালে বাড়িটি আমি পাবো, তাও আসি আমি তাহলে আজকে। একটু দাঁড়া, আমি আসছি এক্ষুনি। চলে যাস না, আমি আসছি। চলে যাস না। এরকম সময় একা একা বাইরে বসে আছো, হাওয়া দিচ্ছে, হিম পড়ছে, চট করে ঠান্ডা লেগে যাবে। তোমার ঠান্ডা লাগবে না? থাক, আমার কেন জানি না সন্ধ্যেবেলার এই সময়টা ভীষণ মন খারাপ হয়ে যায়। আজ সকাল থেকেই তোমাকে একটু অন্যমনস্ক দেখছি। কি হয়েছে, শরীর খারাপ? না, মনটা খারাপ। আজ রাহুল চলে গেল। যাওয়ার সময় একবার তোমার প্রণাম করেও গেল না, আসার সময় করেনি। ও তো 2 দিন আগেই এখানে এসেছিল। সে তো উইলের কথা জানত, নিজের স্বার্থে। কেন জানি না আজ সমস্ত পুরনো দিনের কথা মনে পড়ছে। তোমার প্রথম অফিসে চাকরি, স্কুল থেকে কলেজ, তারপর রাহুলের জন্য। হ্যাঁ, প্রেসিডেন্সি নার্সিং হোম। রাহুলের প্রথম স্কুলে যাওয়ার দিনটা তোমার মনে পড়ে? মনে পড়বে না? পাঠক বাবু, হায়ার সেকেন্ডারিতে কত ভালো রেজাল্ট করেছিল ছেলেটা। স্টার পেয়েছিল। ওকে আমি একটা পার্কার পেন প্রেজেন্ট করেছিলাম, নিবটা ছিল সোনার। সত্যি সোনার ছেলে ছিল রাহুল। হ্যাঁ, ছিল। আমি যখন এত এত ভালোবেসে বেনারসি শাড়িটা দিতে গেলাম, ও আমাকে বলল ওটা
একটা পুরনো শাড়ি, সে কেঁদে। আমার রাহুল তোমার জীবিত অবস্থায় উইলের কথা বলতে এলো আমাকে। কি হলো? কি শর্মা, বুকে ব্যথা হচ্ছে কোনো? ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? তুমি দাঁড়াও, একটু সলিটার দিয়ে আসো। খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। মিল্টন রে, তোমাদের জেঠিমা ঠিক হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা ভাই, ডক্টর, পেশেন্টের কন্ডিশন সিরিয়াস। এখনো তো প্রায় পেশেন্ট আনকনসিয়াসে রয়েছেন, তবে এই অবস্থা কন্টিনিউ করতে থাকলে কোমা স্টেজে চলে যেতে পারেন। এখন কিছু বলা যাচ্ছে না। ওরম বলে ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, ওরম বলে। আপনি বসুন, কোনো চিন্তা করবেন, কোনো টেনশন নেবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মাস্টারমশাই, এই নিন চা। সত্যি তোমরা বাহ, দারুণ হয়েছে। ওই বোধহয় লিংটন এসছে। মাস্টারমশাই, খাবার এসে গেছে, নেন খেয়ে নিন। কি কাণ্ড বলো তো তোমরা তো আমাকে, কিন্তু আমার সত্যি কথা খিদে নেই, আমি এখন খেতে পারবো না। খিদে নেই বলো? শোন, কাজ কর, তুই
হাসপাতালে গিয়ে চিকুকে ছেড়ে দে। আচ্ছা চলে যা। খিদে নেই বলে তো শুনবো না। ও দিদি অনেক কষ্ট করে রান্না করেছে। জেঠিমা যতদিন হাসপাতালে থাকবে দিদি রোজ রান্না করে খাবার পাঠাবে। কাল তো দিদি কালী মন্দিরে যাচ্ছে পুজো দিতে। ওরা সবাই মাকে ডাকছি, চিন্তা করবেন না, জেঠিমা ঠিক হয়ে যাবে। ফার্স্ট ক্লাস খেয়ে দিন। কিন্তু না, কি আমি জানি না আমি কি বলে তোমাদের তো ধন্যবাদ জানাবেন। হ্যাঁ তো ধন্যবাদ জানাবেন তো, যখন জানাবেন তখন জানাবেন, এখন তো খেয়ে নিন। আমার সত্যি কথা একদম খিদে নেই বেশি। কি না ঠিক আছে, খাবো। এখন যা অবস্থা তাতে কুমারশ্রীতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হার্ট অ্যাটাক খুব ম্যাসিভ কিছু নয়, সাডেন তার শখ থেকে সম্ভবত এটা হয়েছিল। তবে 48 ঘন্টা বচে তো রাখতেই হবে। বসুন, টেনশনের কি আছে? বসুন বসুন, এই তো আস্তে আস্তে উন্নতি করছে। বসুন, টেনশন করবেন না। কি বলেছিলাম? আরে দিদি পুজো দেবে, পুজো দেওয়ার পরে জেঠিমা একদম ঠিক হয়ে যাবে, টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম কি না? হ্যাঁ বসুন যাই, বসি। এসো সুব্রত। আপনার পাড়ায় গিয়েছিলাম একটা ইনভেস্টিগেশনে, গিয়ে খবরটা শুনলাম। হঠাৎ কি হয়েছিল? হার্ট অ্যাটাক। আপনার কি হার্টের প্রবলেম ছিল? সিরিয়াস কিছু প্রবলেম? না, সিরিয়াস সেরকম কিছু নয়, তবে ওই ইস্কিমিক হার্ট, মাঝে মধ্যে চেস্ট পেন হতো, নিয়মিত চিকিৎসা হতো, ডাক্তারও দেখানো হতো, ওষুধ খেত। সেদিন তো একেবারে কথা বলতে বলতে হট করে এরকম। চিন্তা করবেন না, সঙ্গে সঙ্গে হসপিটালে আনা হয়েছে। সেটা সম্ভব হয়েছে এদের জন্য। না না না, মায়ের জন্য সব ব্যবস্থা ঠিক মতো চলছে। এই হসপিটালটা সুনামও আছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা আছে, আমি আছি, আর আমি পিয়ারও কাছে বলে যাচ্ছি একটা স্পেশাল অ্যাটেন্ডেন্স। বসাই, রাত হয়ে গেছে, আপনি বাড়ি যান না, আমরা তো আছি। আমি হ্যাঁ আপনি চলে যান, টেনশন নেবেন না, ঠিক হয়ে যাবে। আর লিন্টন, শোনো, যত রাতই হোক তুমি আমায় ফোন করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ যত রাতই হোক। আর থানার সঙ্গেই অ্যাটাচড আমার কোয়ার্টার নাম্বারটা A3, মনে রাখবেন। A3 এই মনে রাখ, A3 মনে রাখবেন। চলুন স্যার, আপনাকে আমি পৌঁছে দিয়ে যাই। আসুন, আমরা আছি, টেনশন নেবেন না। চলুন, আপনি অসুস্থ হয়ে পড়লে তখন আবার কি বলো? A3 তো মাথায় রাখবেন, ভুলে গেলে। ফোন নাম্বারটা নিন। ফোন নাম্বার চা দেখ না, চা পা এখন রাত্রিরে পাওয়া যাবে। দেখ মাস্টারমশাই, অনেক রাত হয়ে গেছে, যান শুয়ে পড়ুন। কোনো চিন্তা করবেন না, আজ হাসপাতালে লিন্টন আর বাবা থাকবে, সব ঠিক হয়ে যাবে। আমি মশাই টাঙিয়ে দিয়েছি, শুয়ে পড়ুন। লিন্টন, 48 ঘন্টা তো কেটে গেল, কেমন আছে কে জানে। ঠিক আছে মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না। ও ডাক্তারবাবু তো বললো যে উন্নতি হচ্ছে অবস্থার, টেনশন নেবেন না, ঠিক হয়ে যাবে। আপনি আসছেন না কেন? টেনশন নেবেন না বললে কি আর টেনশন ফ্রি হওয়া যায়? মাস্টারমশাই, হ্যাঁ, আজকে পেশেন্টকে তো কেবিনে ট্রান্সফার করা হবে। কেমন আছে? খুবই ভালো আছে, কোনো চিন্তার কারণ নেই। আর দিন দুয়েকের মধ্যে বাড়ি নিয়ে চলে যেতে পারে। কালীবাড়ি মায়ের হাতের জোর দেখলেন? ওদের ঋণ আমি 7 জন্মেও শোধ করতে পারবো না স্যার।
ওরাই তো তোমায় বাঁচিয়ে তুলল আর আমাকে বাঁচিয়ে রাখলো। অপূর্ব। আপনি কিন্তু একেবারে সুস্থ। কি সুস্থ তো? আমি কিন্তু ওষুধপত্র এর মধ্যে একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বাড়ি গিয়ে ঠিক মতো খাবেন। খাবেন তো? হুররে! আরে আজকে আমাদের জেঠিমা বাড়ি ফিরছে। সত্যি ভাবাই যায় না, দুর্গা ঠাকুর ছাড়া প্যান্ডেল বাড়িটা তো ফাঁকা হচ্ছে। কাগজপত্রে সই করছেন, পেমেন্ট করে এক্ষুনি চলে আসবে। ওই এখানকার সব ফর্মালিটি কমপ্লিট, এইবার তুমি বাড়ি যাও। জেঠিমা আজকে বাড়ি ফিরবে। ঠিক আছে, শোন তোরা গাড়িটাকে সামনে নিয়ে হ্যাঁ হ্যাঁ একটু যাও। ওটা চলে আসছি। ঠিক আছে স্যার। আস্তে আস্তে শোন না ওখান থেকে। ঠিক আছে তুমি বসো, আমি তুমি এদিকটা বসো। বসো মাস্টার চাবিটা নিন। হ্যাঁ ঠিক আছে, তো দেখো আমি আসছি। আসছি মাস্টার মশাই। এসো। আসি, ভালো থাকবেন। আবার এসো। হ্যাঁ আসি, নমস্কার। কি হলো গো তোমার? কি এত চিন্তা করছো? বলো না। আচ্ছা শর্মা, তোমার আমার মধ্যে কোনো গোপনীয়তা আছে? কিসের গোপনীয়তা? আছে কিছু। এতগুলো বছর পরে তোমার আমার মধ্যে কোনো গোপনীয়তা থাকবে এই কথা তুমি ভাবলে কি করে? ভাবতাম না, কিন্তু কি কিন্তু? তুমি যেদিন অসুস্থ হয়ে পড়লে, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখন তুমি অস্পষ্ট জড়ানো ভাষায় কি যেন একটা বলার চেষ্টা করছিলে। তুমি তখনকার কথা আমাকে আর মনে করিও না। তখন আমার যা কষ্ট হচ্ছিল, আমি ঘোরের মধ্যে হয়তো কিছু ভুল বকে থাকবো। না না, ভুল বকা না, তুমি খুব ডেফিনিট কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলে আমার। আমার আমার আলমারিতে
আমার আলমারি কি বলো? আমার মরার আগে কি বলছো মরার আগে? কথা বলতে হবে না। আলমারিতে আমার মরার আগে কি বলতে চাইছিলে তুমি শর্মা? কি আছে আলমারির মধ্যে লাল কাপড়ে মোড়া? কি আছে? না শর্মা, নিশ্চয়ই কিছু, যা তুমি এতদিন ধরে আমার কাছে গোপন রেখেছো। আমার কাছে গোপন রেখেছো তুমি শর্মা? তুমি বলেছিলে, কিন্তু তুমি যেহেতু ছিলে না, তোমার অনুপস্থিতিতে আমি আলমারি খুলে দেখতেও চাইনি, আমার মন ভেঙে গেছে। কিন্তু বলো তুমি, কি জিনিস আছে আলমারিতে? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি মরে গেলে যেন, আমি তো মরে যাইনি, আমি তো বেঁচে ফিরেছি। না শর্মা, আমি কিছুতে এই গোপনীয়তা মেনে নিতে পারছি না। তোমার কোনো কথা আমার কোনো কথা তোমার তো আজও নেই। আমরা তো কোনো কিছু এতদিন নিজেদের কাছে গোপন রাখিনি। তুমি আমার কাছে গোপন রেখেছিলে কি জিনিস বলো? যাও, এখন তো আমি এসে গেছি, এখন নিজের হাতে আলমারি থেকে ওটা বার করে আনো। কি আছে? গঙ্গা জল। গঙ্গা জল? রাহুল যেদিন এখানে শেষ আমার সঙ্গে দেখা করে গেল, সেদিন একটা কথা বলে গেছিল আমার। কি কথা? ও আর কোনোদিন এই দেশে ফিরবে না। তাতে কি? আমি রাহুলের ঘুরে আঙুলটা ওই জলে ডুবিয়ে রেখেছি, ডুবিয়ে নিয়েছি। কিন্তু কেন? আমার মৃত্যুর আগে ওই জল ওটা আমার মুখে দিলে তাতে কি পুণ্যটা হবে তোমার? আমার পুণ্যের জন্য নয়, আমার মায়ের শেষ কাজ করতে না পারা পাপ আমার রাহুলকে স্পর্শ করবে না। সূর্যাস্ত দেখলে
মনে হয় চোখের সামনে মৃত্যুকে দেখছি। সূর্যাস্ত মানে মৃত্যু নয় সরমা, সূর্যোদয়ের মধ্যে দিয়েই নতুন সূর্যের জন্ম হয়। জননীও তাই, সে স্বর্গাদপি গড়িয়েছি, তার স্নেহের কোনো মৃত্যু নেই। কিন্তু আমার মৃত্যু আছে, আর সে মৃত্যু তাড়াতাড়ি হোক, আমাদের সন্তান তাই চায়। কি বলছো তুমি? রাহুল তোমাকে নিজে মুখে এইসব কথা বলে গেছে? তোমাকে বলে গেছে? আমাকে? কাউকে উইল করতে বলা, তার মৃত্যুর প্রত্যাশা করা এক। সরমা, তাহলে আমিও তোমাকে এই সূর্যাস্তকে সাক্ষী রেখে আমার শেষ ইচ্ছের কথা জানিয়ে যাই। হ্যাঁ, আমার মৃত্যুর পর রাহুল এই দেশে থাকুক আর না থাকুক, আমার মুখাগ্নি করবে ওই তিনজন, লিন্টন, চিকু আর বাবলা। রাহুল নয়। সরমা, আমি হয়তো ভালো বাবা নয়, কিন্তু এটাই আমি। আমায় ক্ষমা করো। আমি তো মা, আমি হয়তো ছেলের কোনো দোষই দেখতে পাই না। পারলে তুমি আমাকে ক্ষমা করো।